This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Agilus Diagnostics. নিজেকে টেস্ট করতে থাকুন। টাকার পাহাড় কি সেটা দেশবাসীকে ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছে বাংলা। প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের 2 ফ্ল্যাটে নগদে প্রায় 50 কোটি টাকা উদ্ধার হয়েছিল। বাংলার পর সিমলা একটানা ভারী তুষারপাতে সাদা চাদরে ঢেকে গিয়েছে দেশের সাবেক শীতকালীন রাজধানী। সেই সাদা সিমলাতেই উদ্ধার হয়েছে রাশি রাশি কালো টাকা। সেই টাকার গরমে হাড় কাঁপানো ঠান্ডাতেও গলগল করে ঘামছেন তদন্তকারীরা। শুক্রবার সিমলায় ইডি অফিসারের অফিস ও বাড়িতে তল্লাশি সিবিআইয়ের। 1,14,00,000 টাকা নগদ উদ্ধার করেছে কেন্দ্রীয় এজেন্সি। অভিযুক্ত ব্যক্তি ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার অফিসার। ইডি অফিসার এক ব্যক্তির থেকে 1 কোটি টাকা ঘুষ নেন বলে অভিযোগ। গ্রেফতারির ভয় দেখিয়ে ইডি অফিসার ঘুষ নেন বলে অভিযোগ করেন ওই ব্যক্তি। ইডি অফিসারকে পায়নি সিবিআই, তার ভাইকে গ্রেফতার করা হয়েছে। এক এজেন্সির অফিসারের বাড়ি অফিসে অভিযান চালাচ্ছে আরেক এজেন্সি। টাকার পাহাড় উদ্ধার হচ্ছে, ঘুষের অভিযোগ সামনে আসছে। এরপর কেন্দ্রীয় এজেন্সির তদন্তে মানুষ আর ভরসা রাখতে পারবে? দেখুন, কাক কাকের মাংস খায় কিনা তো আমরা জানি না, কিন্তু এক এজেন্সির বাড়িতে যে আরেক এজেন্সি হানা দিতে পারে সে তো চাক্ষুষ করে ফেললাম। কত কিছু দেখছি না, এই টাকার পাহাড় দেখাটা এটাও তো আমাদের এই গত কয়েক বছরের মধ্যে কি অদ্ভুতভাবে কপাল খুলে গেছে। আগে ভাবতেই পারতাম না, আর এখন ওই সেই জবে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে টাকার পাহাড়টা দেখলাম, তারপর দেখুন বিভিন্ন জায়গায় ছোট বড় পাহাড় টিলা দেখেই ফেলেছি, চলছি। এই দেখুন না, এবার লাস্ট যেটা বাকি ছিল সেই ইডি অফিসারের বাড়িতেও টাকার পাহাড়টা দেখলাম। হয়তো এটা সেই ওই 49 কোটির পাহাড় না বা পর্বত নয়, কিন্তু ছোটোখাটো টিলা তো বটে। প্রশ্ন সেটা নয়, এই টিলাটা বা এই টাকার পাহাড়টা আমাদের ভেতর একটা যে একটা পাহাড়ের মতো একটা অটল বিশ্বাস ছিল না, সেটাকে ভেঙে চুরমার করে দিল, জানেন তো। এবং এমন একটা সময় দিল যখন এই বিশ্বাসটা অটুট থাকাটা খুব জরুরি ছিল। তার কারণ আমরা এতদিন ধরে কি ভাবছিলাম কোনো কিছু হলে সেটার অ্যাটলিস্ট এই কেন্দ্র এজেন্সি এলে তারা ঠিক খুঁজে বার করবে সত্যটা কী। কীভাবে যেন সবার মনের মধ্যে এই বিশ্বাসটা ঢুকে গেছিল। দেখুন, খেয়াল করে দেখুন, এই সদ্য এই কয়েকদিন আগে এই আমডাঙ্গায় এক তৃণমূলের উপপ্রধান, তার মৃত্যু হলো, তার পরিবার তৃণমূলের, তারা কেন্দ্রীয় এজেন্সির তদন্ত দাবি করলেন, সিবিআই তদন্ত দাবি করলেন। আবার এই যে মন্দারমণিতে যে তৃণমূল নেতা মৃত্যু, সেখানেও তো সেই একই দাবি সিবিআই। প্রত্যেকটা ক্ষেত্রে সিবিআই দাবি হচ্ছে। মানে মোদ্দা কথা, এখনও যতই খেয়াল করে দেখুন, সাম্প্রতিককালে তৃণমূলের চক্ষু শুল সিবিআই এই এজেন্সিগুলো, কিন্তু যাই হয়েছে, মৃত্যু যখনই হয়েছে, শুধু এই কটা না, সাম্প্রতিককালে যতগুলো ক্ষেত্রে তৃণমূল নেতা বা নেত্রীদের মৃত্যু হয়েছে তার বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তারা সিবিআই তদন্ত দাবি করেছে। এটাই মজা। এখনও কোনো রহস্য মৃত্যুতে মৃতের পরিবার কেন্দ্রীয় এজেন্সির তদন্তই দাবি করে। কেন করে? কারণ আশা করে যে কেন্দ্রীয় এজেন্সি যদি তদন্তটা করে তাহলে ঠিক সত্যটা বেরিয়ে আসবে, দোষী যে অপরাধী সে ঠিক ধরা পড়বে, ঠিক শাস্তি পাবে। কোথাও গিয়ে সাম্প্রতিককালে আমাদের রাজ্যের মানুষজনের, আমাদের রাজ্যের পুলিশ বা গোয়েন্দা দপ্তর বা সিআইডি এদের ওপর যে বিশ্বাসটা, সেটা টলে গেছে। হয়তো এটা একটা ধারাবাহিক প্রচারের ফল যে ওগুলো তো একদম পুরো রাজনৈতিক অঙ্গুলি হেলনে চলে। আর ওদিকে তৃণমূলও কিন্তু বারবার বলে, নর্মাল করছে, যে ওই কেন্দ্রীয় এজেন্সিগুলো ওগুলো কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হেলনে চলে, এই পুরোটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ওরা যা করে। দুটো প্রচারের লড়াই, দুটো ধারণার লড়াই। কিন্তু কোথাও গিয়ে এই ধারণাটা কেন্দ্রীয় এজেন্সির ক্ষেত্রে ধারণাটা যেটা দিতে চেয়েছেন তৃণমূল নেতৃত্ব, সেটা কিন্তু মানুষের মনে ততটা গেঁড়ে বসেনি এখনও, যেটা ওই রাজ্য পুলিশ বা সিআইডিকে নিয়ে গেড়ে বসেছে। কিন্তু এখন যেটা হলো, তারপর
তারপর তৃণমূল নেতৃত্বকে আর কষ্ট করে মনে হচ্ছে যে আর প্রচার টোচার কিছু করতে হবে না। এই একজন ইডি কর্তা, তাকে গ্রেফতার করতে গেছে, তাকে না পেয়ে তার ভাইকে গ্রেফতার করেছে কে? না আরেক কেন্দ্রীয় সংস্থা। কারা? সিবিআই। কেন? না ওই ইডি কর্তা নাকি গ্রেফতারির ভয় দেখিয়ে তোলা তুলেছেন। আচ্ছা ভাবুন তো, এই ঘটনা দেখা এবং মানে কোটি টাকার ওপর এরমভাবে পাহাড়ের প্রমাণ পড়ে আছে, এও তো আমরা দেখে ফেললাম। এবার এই খবরটা শোনার, জানার, দেখার পর মানুষ আর এজেন্সির ওপর ভরসা রাখতে পারবেন? কেন্দ্রীয় এজেন্সিগুলোর ওপর ভরসাটায় চির কিন্তু ধরে গেছে, জানেন তো। এই পরপর ঘটনাগুলোয় চির ধরেছে। এবার পরপর বললাম কেন? খেয়াল করে দেখবেন, পরপর বেশ কিছু ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলোতে সবাই অনেক আশায় বুক বেঁধেছিলেন এই কেন্দ্রীয় এজেন্সিকে নিয়ে। প্রত্যেকটা ঘটনায় কোথাও না কোথাও গিয়ে মানুষের সেই ভরসাটা ধাক্কা খাচ্ছিল, কিন্তু বিশ্বাসটা টলছিল না। কিন্তু আজকে যেটা হলো, তারপর আর বিশ্বাস থাকবে? আর এই চির যে ধরছে, এটা বুঝতে পেরেই সম্ভবত ওই নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায় পাল্টা আক্রমণ শানাতে শুরু করেছে। আক্রমণ বলে আক্রমণ, এমনভাবে তিনি পরপর বক্তব্যগুলো রাখছেন, এখন তো কোথাও গিয়ে ইডি সিবিআইকে নিজেদের ঘর সামলাতে হবে, সেই পরিস্থিতি তৈরি হয়ে গেছে। সিরিয়াসলি, এই যে নিয়োগ দুর্নীতিতে 54 জনের বিরুদ্ধে চার্জ গঠন করতে চলেছে ইডি, তার মধ্যে 11 জন মামলা থেকে অব্যাহতি চেয়েছেন। সেই মামলা, সেই তালিকায় অর্পিতা মুখোপাধ্যায়ও রয়েছেন। মানে যাদের বিরুদ্ধে চার্জ গঠন হতে পারে তার মধ্যে 11 জন, তারা সরাসরি বলেছেন যে তাদের ছেড়ে দেওয়া হোক, তাদের এই গোটা বিষয়টার মধ্যে যেন না জড়ানো হয়। অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবী কি প্রশ্ন তুলেছেন জানেন? অর্পিতার ফ্ল্যাটে ওই টাকা এলো কোথা থেকে, বা টাকার পাহাড় এলো কোত্থেকে, এটাও বলতে পারতেন। কেন বলছেন এটা? কারণ তদন্তে এজেন্সি দেখায়নি যে কে টাকাগুলো এনেছিল। মানে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে পাওয়া টাকা যে তাঁরই, সেটা ইডি পরিষ্কার করে বলেনি। আর তাই জন্যই তার আইনজীবী বলছেন যে ইডি আগে এটা প্রমাণ করুক যে ওই টাকাটা অর্পিতা মুখোপাধ্যায়েরই। ইডি জানা কে এসে ওই টাকাটা রেখে গেছে। মানে সোজা বাংলায় পাল্টা চাপ। টাকার কপালটা ভাবুন, ওই টাকার পাহাড়, কোনো বেওয়ারিশ, কেউ নিতে চাইছে না। এরকমও হয়, সবাই এরকম নির্লোভ, ভাবা যায় না। এবার দেখুন মুশকিল কি, এই একটা পাল্টা চাপের খেলা যে মুহূর্তে শুরু হয়, সে মুহূর্তে তো সেটা একদম একটা বোনাফাইড স্ট্র্যাটেজি হয়ে যায়। সবাই ধরে ফেলেন যে হ্যাঁ, এই রাস্তাটা তো খুব ভালো। মানিক ভট্টাচার্য, তিনিও তো নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত, তিনিও পাল্টা চাপের কৌশলে চলে গেছেন, নিজেই নিজের হয়ে সওয়াল করেছেন। তার দাবি কি জানেন? টাকা দিয়ে চাকরি পেয়েছেন এমন একজনকেও যদি এজেন্সি ধরে আনতে পারে, তাহলে তিনি ফের জেলে যেতে প্রস্তুত। জেলে ছিলেন, সপরিবারে ছিলেন, সপরিবারে জামিন পেয়ে গেছেন, আর ব্যস্ততাই তিনি কলার তুলে দিয়েছেন। সেই সময় সবাই বলছিলেন সমস্ত কিছুতে কিংপিন, মানে ছোট, এখন কিংপিনটা যে কোথায় গিয়ে দাঁড়ায় আমরা জানি না, কিন্তু মোদ্দা কথা ছোট বড় মেজো বিভিন্ন সাইজের কিংপিন যে ছিল, সেই সময় থেকে আমরা শুনছিলাম, ইডি সিবিআইয়ের বক্তব্য থেকে শুনছিলাম। তার মধ্যে মানিক ভট্টাচার্যের নামও তখন ছিল, জেলে যেতে হয়েছিল যার জন্য, কিন্তু আটকে রাখা তো যায়নি। তিনি এখন পাল্টা আক্রমণ এইভাবে সামলাচ্ছেন। এবং মানিক ভট্টাচার্য তিনি কিন্তু ভালোভাবে জানেন যে তার এই মামলায় ফের গ্রেফতার হওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ, খুব। কারণ অতীতের নজির তো সেটাই বলছে মশাই। দুর্নীতির মামলায় এখন পর্যন্ত একজন রাজনীতিক, মাত্র একজন রাজনীতিক সেইভাবে শাস্তি ভোগ করেছেন। হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালা। দেখুন, পশুখাদ্য মামলায় লালু প্রসাদ যাদব দোষী সাব্যস্ত হয়েছিলেন। হ্যাঁ, উপেন বিশ্বাস আমাদের এখানকার, তার কৃতিত্ব ছিল, কিন্তু জেলে গেলেও বর্তমানে তিনি তো জামিনে মুক্ত। ঠিক যেরকম মানিক ভট্টাচার্য জামিনে মুক্ত, মুক্তি পেয়ে ও মানিক অর্পিতারা তার মানে আর চুপ করে বসে থাকতে রাজি নন। এখন তারা বুক ফুলিয়ে ঘুরছেন এবং পাল্টা তোপ দাগছেন। একেবারে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধেই সন্দেহটা জোরালো করে তোলার কৌশল নিয়েছেন। মানে আসল দোষী এখন কেন্দ্রীয় এজেন্সি, এটা বলার মতো জায়গায় তারা পৌঁছে গেছেন। আর তারপর আজকে যা দেখলেন, এরপর তো তাদের গলার জোর আরও বাড়বে নিশ্চিত আমি। তবে অর্পিতার আইনজীবী আজ যেটা বলেছেন বহুদিন আগেই কিন্তু সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন।
এবং ঢুকে তুমি কোনো উইটনেস রাখছো না, তুমি যে একটা এক্সপ্লোসিভ রেখে যাচ্ছ না, কে তার গ্যারেন্টি হবে? তুমি নিজে ঢুকছো, নিজে করছো, তুমি যে লুকিয়ে একটা বন্দুক রেখে যাচ্ছ না, কে গ্যারেন্টি নেবে? তুমি যে কয়েক কোটি টাকা নিজে বাক্সে করে নিয়ে ঢুকছো না, জানাবার কোনো জায়গা নেই, যা ইচ্ছে তাই করব, অর্থাৎ এটা আইনি নয়, বেআইনিভাবে রাজনৈতিক ভ্যান্ডেটা বাংলায় চলছে। আজকের টেস্ট লাংসের টেস্ট, মানে ফুসফুসের টেস্ট। কার কত দম আছে তা বাহু দিয়ে নয়, ফুসফুস দিয়ে জানা যায়। আপনিও টেস্ট করিয়ে নিন, বার্থডেসগুলোতে কাজে আসবে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে, আমার ভরসা হলো ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। বারের অনুষ্ঠানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলে এসেছিলেন তিনি আইনজীবী, তার সেইভাবে সওয়াল জবাব করার অধিকারটা রয়েছে। এবার আইনজীবী যে তিনি কী লেভেলের সেটা দেখুন। কবে তিনি এই প্রশ্নটা তুলে দিয়েছিলেন? প্রশ্ন কেন? কারণ ইডি প্রশ্ন তোলার ফাঁকটা তো রেখে দিয়েছিল। কেন্দ্রীয় এজেন্সি এখন পর্যন্ত এরা যে কম তদন্তের নিষ্পত্তি করেছে একবার বলুন তো। এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। 1 দশক আগে সেই চিটফান্ডের মামলাটা সিবিআইয়ের হাতে গেছিল, তারপর নারদ মামলা, তারপর সারদা, তার টানা এত কিছু ডাইনে বায়ে ডালপালা বেরিয়ে যাবতীয় চিটফান্ড, কোনোটাতেই তো তদন্ত শেষ হয়নি। আর এই সর্বশেষ তিলোত্তমার ক্ষেত্রটা একবার একটু খেয়াল করে দেখুন। তিলোত্তমার দেহ উদ্ধারের পর সপ্তাহ ঘোরার আগে মামলা চলে গেছিল সিবিআইয়ের হাতে, কিন্তু কেন্দ্রীয় এজেন্সি সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিটই দিতে পারেনি, তিনি ওখান থেকে ছাড়া পেয়ে গেছেন। ঠিক একইভাবে আরেকজন যাকে ধরা হয়েছিল ওই টালা থানার ওসি, তিনিও জামিন পেয়ে গেছেন। সিবিআইয়ের উপরে আমরা এটা বলতে চাইছি, আমরা তো একটা ভালো এজেন্সি চেয়েছিলাম, সিবিআই একটা ভালো এজেন্সির মতো একটা দৃষ্টান্ত স্থাপন করবে এই ব্যাপারটা। প্রথম থেকেই একটা মানে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আর কি, ধামাচাপা দেওয়ার চেষ্টা। হ্যাঁ, গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, মেইন হচ্ছে বিষয়টাই গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা প্রথম থেকেই বুঝতে পারছিলাম কাউকে আড়াল করা হচ্ছে, কিছু একটা মানে খুব গুরুত্বপূর্ণ বিষয় আড়াল করা হচ্ছে প্রথম থেকেই একদম। আমার মেয়ে যদি বিচারটা না পায় তবেই তোমরা আমার সঙ্গে থাকবে। রোজ এখন আমি ভাবি কত কষ্টে আমার মেয়ের প্রাণটা চলে গেছে। কুলতলি হয়ে যাচ্ছে, ফরাক্কা হয়ে যাচ্ছে, আরজি করে দেরি, তার জন্য কিন্তু হাত জোড় করে বলছি আপনারাই দায়ী। আপনারা যদি লোকের কথায় চলেন, আপনারা যদি দুদিন অন্তর স্টেটমেন্ট বদল করেন, আপনারা যদি পুলিশের উপর ভরসা রাখতে না পারেন, আপনারা হাইকোর্টে গিয়ে নেমন্তন্ন করে ডেকে এনেছেন সিবিআইকে, রেসপন্সিবিলিটি তাদের। বিজেপির নেতাদের কথায় হাতরাস কাণ্ড যারা ধামাচাপা দিয়েছিল তদন্তকারী বাহিনী, সেই বাহিনীকেই ব্যবহার করা হয়েছিল অভয়াকাণ্ডের তদন্তের জন্য। মুখ্যমন্ত্রী যাতে খুশি হন তার মতন করে অভয়াকাণ্ডে সেই বাহিনী চলল যে বাহিনী হাতরাস কাণ্ডে প্রধানমন্ত্রীকে খুশি করেছে। না বোঝার তো কোনো কারণ নেই। কলকাতা পুলিশের হাতে থাকলে এতদিনে ফাঁসির সাজা হয়ে যেত, কিন্তু সিবিআই, যারা সিবিআই চাই করে এনেছেন, তারা এই বিলম্বটা ডেকে এনেছেন। আমার পূর্ণ আস্থা আছে, যেহেতু কোর্ট মনিটরিং সিবিআই। শুধু সিবিআই হলে আমার অনেক প্রশ্নচিহ্ন ছিল, কারণ এই সিবিআই তো মমতা ব্যানার্জিকে ছেড়ে রেখেছে, এই সিবিআই তো ভাইপোকে ছেড়ে রেখেছে। শুধু সিবিআই হলে আমার অনেক প্রশ্ন ছিল। সিবিআই অফিসাররাও সবাই যে একেবারে ম্যানেজ হয় না তা নয়। প্রতিদিন নিজেকে টেস্ট করতে থাকা উচিত, কারণ টেস্ট করেই মানুষ ফিট থাকতে পারে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে তখন আমি ভরসা করি ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। দুপক্ষ রাজনৈতিকভাবে যুযুধান, বিপরীত পক্ষ, কিন্তু দু দলেরই দৃষ্টিভঙ্গির বেশ জায়গাটা দেখুন কি অদ্ভুতভাবে একই রকম, একদিকে বইছে। মোদ্দা কথা হচ্ছে অ্যাকচুয়ালি শুধু এই কেন্দ্রীয় এজেন্সিগুলোর ওপর এই রাজনৈতিক নেতাদের কারোর কোনো বিশ্বাস নেই। শুভেন্দু অধিকারীর থেকে কুণাল ঘোষ বক্তব্য এক ধারা, কিন্তু এই রাজনৈতিক কুটকাচালির বাইরে কি পড়ে থাকছে একটু খেয়াল করে দেখুন। তিলোত্তমার বাবা আর মায়ের কথাতেই তো পরিষ্কার, সিবিআইয়ের ওপর তাদের যে আস্থা ছিল সেই আস্থা এখন আর নেই। কেন নেই?
কারণ বাস্তব অভিজ্ঞতা, তারা দেখছেন কোর্টে কিভাবে তাদের মেয়ের ধর্ষণ আর খুনের মামলাটা এগোচ্ছে, তার তদন্ত সম্পর্কে কি কি বক্তব্য আসছে। এমনকি সিবিআই তাদের প্রত্যেকটা ক্ষেত্র জানিয়েছে এবং জানিয়ে পরবর্তী পদক্ষেপ করছে, এরকম একটা পরিস্থিতি। প্রত্যেকটা পদক্ষেপ জানাচ্ছে, তাদের অবহিত রাখছে। এটার বিরুদ্ধে তাদের আইনজীবী ওখানে প্রতিবাদ করেননি বলে তারা তো আইনজীবী শুদ্ধ চেঞ্জ করে ফেললেন, তিলোত্তমার বাবা মা। মানে তারা মনে করছেন যে কোথাও গিয়ে তাদের মেয়ের ধর্ষণ আর খুনের তদন্ত সিবিআই গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। তারা যা বলছে অন্তত কোর্টে, মানে যেটার ওপর শুভেন্দু অধিকারীর ভরসা রয়েছে, তিনি বললেন কোর্ট মনিটর তদন্ত, কিন্তু সেইটার সঙ্গে তারা বাস্তবে যেটা করছে সেটা মিলছে না বলেই তারা মনে করছে। এবার যখন এতটা তাদের মনে সন্দেহ সিবিআইকে নিয়ে জেগেছে, তারা যদি একবার এই যে ডিএনএর প্রোফাইল রিপোর্ট, এই তিলোত্তমার ময়নাতদন্তের পর এবং তারপর যে বিভিন্ন তার শরীর থেকে বিভিন্ন যে সোয়াবগুলো নেওয়া হয়েছিল, দেহরস, সেগুলোর যে ডিএনএ প্রোফাইলিং করা হয়েছিল, সেই রিপোর্টটা যদি তারা দেখেন এবং তার পরবর্তী ঘটনার সাথে মেলানোর চেষ্টা করেন, তাহলে তো তারা আরও হতবাক হয়ে যাবেন। নিশ্চয়ই তারা খবর পেয়েছেন, কারণ এগুলো আদালতে পেশ হয়েছে। হয়তো সেই জন্যই তাদের আরও বেশি করে সিবিআই সম্পর্কে অনাস্থাটা বেড়েছে, গেঁড়ে বসেছে মনের মধ্যে। সে পরীক্ষার রিপোর্টটা আমরা হাতে পেয়েছি, জানেন তো কি বলছে জানেন সেই রিপোর্ট? আরজি করের পোস্ট গ্র্যাজুয়েট এই ডাক্তারি পড়ুয়া তিলোত্তমা, তার শরীরে একজন বা দুজন নয়, মানে তার শুধু নিজের বা ওই এখন পর্যন্ত ধৃত সঞ্জয় রায়ের নয়, আরও একাধিক মানুষের ডিএনএ পাওয়া গেছে। এবং সেই একাধিক মানুষের মধ্যে যেরকম পুরুষের রয়েছে, মানে একাধিক পুরুষের রয়েছে ডিএনএ, ঠিক সেই রকমভাবে আরও এক মহিলারও ডিএনএ রয়েছে। ভাবতে পারছেন গোটা বিষয়টা কতটা গুলিয়ে গেল? এরা কারা, কোত্থেকে এলো? এটার সঙ্গে কি ওই যে প্রথম থেকে ডাক্তাররা, চিকিৎসকরা বলে আসছেন গোটা পরিস্থিতিটা পুরো মানে যেভাবে তাকে খুন করা হয়েছে, যেভাবে ধর্ষণ করা হয়েছে, সেটা দেখে যেখানে একাধিক ব্যক্তি ছিলেন, অর্থাৎ একাধিক ব্যক্তির যে একটা তত্ত্ব, সেটার দিকে যাচ্ছে। কিন্তু তাহলেও তো সেটা আদালতে গেছে, তাহলে সেখানে আদালতে সেই এই রিপোর্টের ভিত্তিতে কোনো প্রশ্ন উঠছে না কেন? কারণ জানেন, কারণ ওই যে সময় এগুলো পরীক্ষা করা হয়েছিল সেই সময়ের থেকে দেখা গেছে, বা পুলিশ তার আগে বলেছিল, ওখানে তিলোত্তমা আর সঞ্জয় রায়, এর বাইরে আর কারুর কোনো নাম নেই, অস্তিত্ব নেই। ফলে ওই বাকি যে স্যাম্পেলগুলো, মানে বাকি যে একাধিক আননোন ব্যক্তির ডিএনএ স্যাম্পেল পাওয়া গেছে, যার মধ্যে পুরুষ রয়েছেন একাধিক এবং মহিলা রয়েছেন, সেগুলো কাদের, সেগুলো যাচাই করার কেউ চেষ্টাই করেনি। কারণ যারা পরীক্ষা করেছে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাব, তারা বলে দিয়েছে যে ও নিশ্চয়ই কন্টামিনেশন হয়েছিল, অর্থাৎ কোনোভাবে অন্য একভাবে ওটা দূষিত হয়েছে। দূষিত মানে অন্য কোনো স্যাম্পেল মিশে গেছে, তারা সেইভাবেই ধরেছেন। কারণ যেহেতু ওখানে তারা যা রিপোর্ট পেয়েছেন বা শুনেছেন বা দেখেছেন, তাতে গোটা বিষয়টায় কোথাও গিয়ে তিলোত্তমার সঞ্জয় রায়ের বাইরে কেউ নাকি ওখানে থাকারই কথা না। খতিয়ে দেখেছে সিবিআই। সব কিছু জানার পরে তদন্তকারীরা ঠিক কী করেছেন, তারাও কি ও ঠিক আছে, ওটা কন্টামিনেশন হয়েছে, দূষিত হয়েছে, অন্য কোনোভাবে মিশে গেছে, এরকম একটা বক্তব্য ধরে নিয়েছেন কি? কারণ তারাও তো এখন পর্যন্ত, সিবিআইও তো এখন পর্যন্ত এই সঞ্জয় রায় ছাড়া আর কারোর কথা বলতেই পারেনি। এবার দেখুন, এর সঙ্গে আরও একটা বক্তব্য রয়েছে, আরও একটা জায়গা রয়েছে। আমরা এই কথাগুলো বলছি আপনাদের কেন জানেন তো? তার কারণ অসংখ্য লোকের মনে এই প্রশ্নটা এখন রয়েছে যে আদৌ কিছু আর হবে? ধরে নিয়েছেন সবাই, হাল ছেড়ে দিয়েছেন, মাঝে মধ্যে আন্দোলন হচ্ছে এবং মনের মধ্যে বিশ্বাসটা আছে এটা একটা অন্যায় হচ্ছে এবং এই অন্যায়টার প্রতিকার হচ্ছে না, এটা তাদের মনে আছে। কিন্তু তা সত্ত্বেও এটা এখন আর তারা কিছু করার নেই, এরকম একটা জায়গায় পৌঁছে গেছে। এই রিপোর্টগুলো, এই অসঙ্গতিগুলো এই সামনে যখন আসবে না,
তখন এই বিশ্বাসগুলো মানুষের মধ্যে আরও দৃঢ় হবে যে আর কিছু হওয়ার নেই, সিবিআই নিয়ে আমাদের লাফালাফি করে কোনো লাভ নেই। তারা তো এই ব্যাপারটা নিয়েই মাথা ঘামায়নি, অন্তত এখন পর্যন্ত আদালতে সেরকম কিছু জমাই পড়েনি। পড়লে তো অন্তত কোনো চার্জশিট পড়তো, পড়েনি। এবার মজার ব্যাপার দেখুন, আমরা বিশেষজ্ঞকে দিয়ে এই রিপোর্টগুলোকে যাচাই করিয়েছিলাম। তাদের বক্তব্য কি? একদম সর্বোচ্চ স্তরের বিশেষজ্ঞ। তারা কি বলেছেন জানেন? এগুলো ল্যাবে ওইভাবে কন্টামিনেশন হওয়ার সম্ভাবনা নেই যেভাবে পরীক্ষা করা হয়। তাহলে কন্টামিনেশনটা অর্থাৎ অন্য কোনো স্যাম্পেল যে মিশে যাওয়ার সম্ভাবনা, মানে আমরা ধরে নিচ্ছি তদন্তের খাতিরে বা ওই বক্তব্যের খাতিরে যে কোনোভাবে কন্টামিনেশনই হয়েছিল, মিশে গেছিল অন্য কোনো স্যাম্পেল ট্যাম্পেল। আসলে ওখানে শুধু ওই তিলোত্তমা আর ওই সঞ্জয় রায়ের ডিএনএটাই থাকার কথা, ওর বাইরে বাকি যেগুলো আছে ওগুলো নিয়ে মাথা ঘামানোর কিছু নেই, ওগুলো ওই মিশে যাওয়া স্যাম্পেল। এবার সেটা তাহলে কোথায় মিশলো? সংগ্রহ করার সময় সংগ্রহ ঠিকভাবে হয়েছিল তাহলে, অথবা তারপর সেটা ওই যখন সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে এসছিল তার মধ্যের কোনো সময় মিশেছিল, অসাবধানতা নাকি ইচ্ছাকৃত? এই প্রশ্নগুলো কিন্তু থাকবে। তদন্ত সিবিআই করছে কিনা তারাই জানে। ওই বললাম, যতক্ষণ না কোনো চার্জশিটে কোনো ওইখানে আদালতে এই ধরনের কোনো বক্তব্য তারা পেশ করছে, আমরা কি করে বিশ্বাস করব তারা গোটা বিষয়টা খতিয়ে দেখছে? আরও একটা বিষয়, যদি ওই সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবের রিপোর্টে এই কন্টামিনেশন কথাটা থেকে থাকে আছে, এবং যদি সেটাই সেই কন্টামিনেশন তত্ত্বটাই এবার যদি আদালতে সঞ্জয় রায়ের আইনজীবী তিনি ওই কন্টামিনেটেড স্যাম্পেলের প্রসঙ্গটাই তোলেন, যদি বলে দেন যে এটা তো কন্টামিনেটেড, এটার মধ্যে মিশে গেছে, এ তো রিপোর্ট বলছে, তাহলে সেই কন্টামিনেটেড স্যাম্পেলের ভিত্তিতে সঞ্জয় রায়কেই কি দোষী প্রমাণিত করা যাবে? কি যাবে না আমরা জানি না, কিন্তু এখন পর্যন্ত যে পরিমাণ গোলযোগ চোখে পড়ছে, অন্তত এই ডিএনএ রিপোর্টগুলোর ক্ষেত্রে, তাতে সমস্ত কিছুর পর তো আবার সেই সিবিআই এর দিকেই আঙুলটা যাচ্ছে। অনেকগুলো প্রশ্ন উঠছে, তারা কি করছে? কন্টামিনেশনটা ল্যাবে হওয়ার খুব আনলাইকলি। তার কারণটা হচ্ছে যে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি তো এই ধরনের কাজই করে, সুতরাং ওরা এনর্মাস প্রিকশন নিয়ে এই জিনিসগুলো করে। কন্টামিনেশন তো আর ফাঙ্গাল আর ব্যাকটেরিয়াল থেকে হতে পারে না, কারণ এগুলো সবই হিউম্যান প্রোবস ইউজ করা হচ্ছে। সুতরাং আমি মনে করি যে আরও অন্য লোক এটার মধ্যে ছিল, যে ক্রাইম সিনে ছিল। মাল্টিপল লোকেরা ইনভলভ, মাল্টিপল লোকেদের ডিএনএর সাথে কন্টামিনেশন হয়েছে এটা বোঝা যাচ্ছে, কিন্তু সবাই কিন্তু মেল নয়, ফিমেলের সাথে কন্টামিনেশন হয়েছে। এখনো থেকে যায় যে ওই যে অ্যাডিশনাল 4টে মার্কারে আমরা অ্যাডিশনাল সিগন্যালস পাচ্ছি, সেগুলো কি অন্য কোনো মেলের কাছ থেকে পেয়েছি? সে যদি হয় মেলের কাছ থেকে যদি পেয়ে থাকি, কে সেই মেল সেটাও বোঝা যাচ্ছে না। অর্থাৎ সন্দেহের জায়গা আছে। এবার সেই সন্দেহটা নিয়ে কেউ মাথা ঘামাবেন কি না ঘামাবেন সেটা তারা জানেন। আপাতত সেগুলো নিয়ে মাথা ঘামানো বা না ঘামানো পুরোটাই সিবিআইয়ের এখতিয়ারে। তারা কি করেন আমরা দেখব, যা দেখাবেন আমরা দেখব, যা আদালতে প্রমাণ হবে সেটা শুনবো, আর কি করতে পারি। দেখুন, এই যে সিমলা ইডি অফিসারের ঘুষ খাওয়ার অভিযোগটা সামনে এসছে, সেটা নিয়ে বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি অভিযোগ তুলেছেন সেগুলো একটু মিলিয়ে দেখুন। তিনি বলেছেন সিবিআইয়ের সব অফিসার সন্দেহের ঊর্ধ্বে নন। আর শুভেন্দুর দলেরই প্রাক্তন কর্মী বিশ্বজিৎ সরকার, তিনি সিবিআই কি বলেছেন জানেন? কি বলেছেন তার আগে কেন বলেছেন সেটা একটু বোধহয় জানা দরকার। তার ভাই অভিজিৎ সরকার ওই বিধানসভা ভোটের পর হিংসার শিকার হয়েছিলেন ওই কাকুরগাছিতে, পিটিয়ে মারা হয়েছিল বলে অভিযোগ। তারা চেয়েছিলেন সিবিআই তদন্ত হয়েছে, কিন্তু নিহতের পরিবার যাদের নামে লিখিত অভিযোগ করেছেন তাদের টিকিও নাকি ছুঁতে পারেনি কেন্দ্রীয় এজেন্সি। তদন্তের অগ্রগতি জানতে মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে গেছিলেন বিশ্বজিৎ সরকার, আর সেখান থেকে বেরিয়ে এসেছেন একরাশ ক্ষোভ নিয়ে। আর তারপরে ওই বললাম কি বলেছেন জানেন? সিবিআইকে ভণ্ড বলেছেন।
যে এই যে জালিয়াতিটা করেছে, একজন রিসিভ করছে, সিবিআই সিল ছাপ সব থাকছে, কোর্টের পিটিশন, বেল পিটিশন, তার মধ্যে টাইম দেওয়া থাকছে, কিন্তু সেই ডেটে সিবিআইয়ের পিপি পৌঁছচ্ছে না, অফিসার যাচ্ছে না, সিডি যাচ্ছে না, আসামিদের বেল হয়ে যাচ্ছে। কি করে? তাহলে ভণ্ডামিটা কে করলো? অর্থের বিনিময় কি সেটিং চলছে? যিনি রিসিভ করলো তাহলে তিনি নিশ্চয়ই অফিসারকে দিল না, অথবা অফিসার নিয়ে পিপিকে দিল না। তাহলে জালিয়াতিটা কোন জায়গায় হলো? কে অর্থের বিনিময় সেটিংটা করলো? দেখুন, সিবিআই কিনারা করতে পারুক না পারুক, আগে অতগুলো ক্ষেত্রে কিনারা করতে পারেনি, তবু তার নামে তো একটা ওজন আছে, সেই গেঞ্জির বিজ্ঞাপনের মতো। লোকজন চোখ বন্ধ করে ভরসা করতে চায়। নভেম্বর মাসে উপনির্বাচনের দিন ভাটপাড়ায় তৃণমূল নেতা খুন, পরিবার কি বললেন? রাজ্য পুলিশের ওপর ভরসা নেই, সিবিআই চাই। সেদিন অনেকেই অবাক হয়েছিলেন, কিন্তু ডিসেম্বরে সেই সুরেই সুর মিলিয়েছেন। ওই বললাম মন্দারমণিতে মৃত তৃণমূল নেতা স্ত্রী, স্বামীর মৃত্যুর যাতে ঠিকঠাক তদন্ত হয় তার জন্য সিবিআই তদন্ত চেয়েছেন ওই নেতা স্ত্রী, যিনি নিজেই তৃণমূল করেন। উত্তর 24 পরগনা রামডাঙ্গায় আদাহাটা পঞ্চায়েতের উপপ্রধান ওই ভদ্রমহিলা। মানে সুবিচারের আশাটা একেবারে মরে যায়নি। কোনো প্রতিষ্ঠান যখন কোনো কর্মীর ওপর ভরসা হারায় তখন কি হয়? সে কর্মীর চাকরি যায়। যদি কর্মীরা প্রতিষ্ঠানের ওপরই ভরসা হারিয়ে ফেলেন, প্রতিষ্ঠানটা ধসে যায়। কেন্দ্রীয় এজেন্সিগুলোও কিন্তু এক একটা প্রতিষ্ঠান, কিন্তু সেগুলো মানে যাদের নিয়ে চলে সাধারণ মানুষ, আলটিমেটলি তাদের স্বার্থ দেখার জন্যই তো। তারা যদি ভরসা হারান তখন কি হবে? আগেই বললাম। দেখুন, অস্বীকার করার তো জো নেই যে এ রাজ্যে এখন পর্যন্ত এজেন্সিগুলো কি তাদের প্রতি যে আস্থাটা সাধারণ মানুষ রেখেছে তার প্রতি সুবিচার করতে পেরেছে। বাংলাদেশে অস্থির পরিস্থিতি, জঙ্গি ধরা পড়ছে, এরকম একটা পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মানুষ তাহলে নিরাপত্তার জন্য কার ওপর ভরসা রাখবেন? রাজ্য পুলিশ। রাজ্যের পরিস্থিতি কি? এই যে আমাদের ভরসাহীনতা, আস্থাহীনতা এবং সব থেকে বড় কথা আশা এবং আশঙ্কা, সেগুলো নিয়ে মনে হচ্ছে কিছু কথা আজ বলতেই হবে। জানেন তো, যে কথাগুলো আজ না বললেই নয়। দেখুন, হাতের মুঠোয় পেয়েও যদি প্রমাণের অভাবে অভিযুক্তদের ছেড়ে দিতে বাধ্য হয় কেন্দ্রীয় এজেন্সি, তাহলে একদিকে যেরকম তাদের ওই কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে, তেমনই তো তাদের ওই কাজে কর্মে রাজনৈতিক প্রভাব আছে বলে কেউ কেউ সন্দেহ করতেই পারেন। শিক্ষা থেকে শুরু করে রেশন, কোনো দুর্নীতি যদি সিবিআই বা ইডি শেষ পর্যন্ত প্রমাণ করতে না পারে, অথবা এতদিন যাদের বিভিন্ন সময় কিংপিন আমি বললাম, ওই মেজো ছোট বড় বিভিন্ন ধারার বিভিন্ন ঢাকঢোল পিটিয়ে কেন্দ্রীয় এজেন্সি যদি তাদের আলটিমেটলি আটকে রাখতে না পারে, যদি পার্থ চট্টোপাধ্যায় বা জ্যোতিপ্রিয় মল্লিকরাও জামিনে মুক্তির স্বাদ পেয়ে যান, তাহলে তো প্রশ্ন উঠতেই পারে যে আদৌ কি ইডি বা সিবিআই রাজনৈতিক প্রভাব মুক্ত? এবার যেদিকে রাজনীতির কথাটা বলা হয় একমাত্র সেদিকেই তাদের আনুগত্য, নাকি তার বাইরেও অন্য কারোর প্রভাব তাদের ওপর আছে, উল্টো দিকের প্রভাবও আছে কিনা? এই একই রকম প্রশ্ন, সন্দেহ সবই তো হতে পারে। রাজনৈতিক নেতারা তারা তাদের মতো করে সন্দেহ করছেন, কিন্তু সন্দেহ করছেন। এবার তারা যদি সন্দেহ করতে পারেন আমি আপনি কোন চান, আমরাও তো করতে পারি। একই সন্দেহ তো হতে পারে এই আরজি করের ধর্ষণ আর খুনের তদন্ত নিয়েও। অনেক ব্যাপারে এরকম সব মানে বিপরীতধর্মী চিন্তা ভাবনা, সন্দেহ, এগুলো কিন্তু এই এজেন্সিগুলোর ওপর চেপে বসে, জানেন তো, চাপ। কিন্তু বনকর্মীদের সে সমস্ত চাপ নেই, তাদের কপাল ওই কেন্দ্রীয় গোয়েন্দাদের মতো একদম নয়। নাহলে তো প্রশ্ন উঠতে পারত। এই গত 11 দিন ধরে পশ্চিমবঙ্গের 3টে জেলায় এই যে বাঘিনী জিনাত অনেকটা ভূপর্যটকের ভঙ্গিতে ঘুরে বেড়াচ্ছে, আজ এখানে কাল সেখানে। মানে 11 দিন পর আজকে থেকে বাঘে পেয়েও কেন ধরতে পারলো না বন দফতর? কিসের স্বার্থে? এটাও জানেন তো, কেউ প্রশ্ন তুলতে পারে। এর পেছনে আবার কোনো রাজনীতি আছে নাকি? কারণ খেয়াল করে দেখুন, রাজনীতির একটা যোগ কেউ খুঁজে পেয়ে যেতেই পারে।
দুষ্টু লোক কম আছে নাকি? এই জিনাত কোত্থেকে এসেছিল? যে জিনাত এসছিল বিজেপি শাসিত মহারাষ্ট্র থেকে আরেক বিজেপি শাসিত রাজ্য উড়িষ্যায়, প্রাথমিকভাবে পুরো নিজেদের মধ্যে ব্যাপার, বিজেপি শাসিত রাজ্য থেকে বিজেপি শাসিত রাজ্য। কিন্তু বাঘের ভয়ে কাঁপলো কারা? না বিজেপি বিরোধী তৃণমূল শাসিত রাজ্য পশ্চিমবঙ্গ কাঁপছে এখনো। 15ই ডিসেম্বর থেকে তাকে নিয়ে তো সবাই পাগল হয়ে যাচ্ছেন। সেদিন ওই 15ই ডিসেম্বর উড়িষ্যার শিমলিপাল থেকে পালিয়েছিল জিনাত, আর তারপর বুড়ি ছোঁয়ার মতো ওই ঝাড়খণ্ডের মাটিটা একবার ছুঁয়ে, সেটাও কিন্তু বিরোধী রাজ্য, বাংলার মাটি বাংলার জলে পৌঁছে সেখানটাকে সে ভালোবেসে ফেলেছে। এমন ভালোবেসে ফেলেছে যে কিছুতেই তাকে শিমলিপালে ফেরাতে পারছেন না বনকর্মীরা। প্রথমে কিছুদিন ঝাড়গ্রাম, তারপর পুরুলিয়া, তারপর এখন বাঁকুড়ার মুকুটমণিপুরে রয়েছে বাঘিনী। এগুলো সবকটাই কিন্তু শীতকালে লোকজনের বেড়াতে যাওয়ার জায়গা, জানেন তো। এবার শীতকালীন একটা ভ্যাকেশনে বেরিয়েছে মনে হচ্ছে এই বাঘিনী। গত কয়েকদিনের মধ্যে আজকেই প্রথম জিনাতের কাছাকাছি পৌঁছতে পেরেছিলেন বনকর্মীরা। কতটা কাছে প্রশ্ন করছেন তো? মনে হচ্ছে যতটা কাছে গেলে বাঘের চোখে চোখ রাখতে পারেন আপনি, ঠিক ততটা কাছে। এবার অতটা কাছে গিয়েও ঘুম পাড়ানি গুলিঠুলি ছুড়লেও, মানে ছুঁড়েছেন দেখতে পেয়ে, কিন্তু জিনাতকে কাবু করা যায়নি। অন্ধকারের মধ্যে গুলি ছিটকে গেছে, মিস হয়েছে, নাকি টুকটাক লেগেছে, বাঘিনী তার নিশ্চিন্তে অন্ধকারের মধ্যে ঘুমোচ্ছে কোথাও গিয়ে, নাকি লাগেই নিব নিজের মতো করে সে ঘুরে বেড়াচ্ছে, কেউ জানেন না। সন্ধ্যের রাতের অন্ধকার, বাঘিনী যাতে পালাতে না পারে তার জন্য এখন সার্চ লাইট আর আগুন জেলে তার অপেক্ষায় সবাই ঘুরে বেড়াচ্ছে। জালের ওপারে সে এপারে লোকজন, কিন্তু নাগাল পাওয়া যায়। আজ হোক কাল কী হবে দেখুন। আর যাই হোক না কেন, জিনাতের এই মাইলের পর মাইল হাঁটাটাকে চট করে কিন্তু, মানে যদি তাকে ধরেও ফেলেন তাও ভুলতে পারবেন না বন দফতরের অফিসার বা কর্মীরা। ভাবুন, এই শীতে একদিকে যেরকম এই পরিযায়ী বাঘ বাংলায় ঘুরছে, তেমনি আরও একদল, তারাও পরিযায়ী, তারাও নাকি বাংলায় ঘুরে বেড়াচ্ছে। জঙ্গিদের কথা বলছি। দুয়ের ভয়ে আমরা কাঁপছি, কাঁপাটা আমাদের ভবিতব্য, কিন্তু তারা ঘুরছে, বহাল তবিয়তে ঘুরছে, সেরকমই তো শোনা যাচ্ছে। শুধু ঘুরছে না, এক জায়গার থেকে আরেক জায়গায় যাচ্ছে। ওই বললাম পরিযায়ী জঙ্গিরা নাকি বাংলা থেকে দক্ষিণ ভারত পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এই সমস্ত ব্যাপারটা জঙ্গিদের ক্ষেত্রে, হ্যাঁ, পরিযায়ী কথাটা কিন্তু আরও বেশি করে খাটে, কারণ তারা নাকি এ রাজ্য থেকে ভিন রাজ্যে যাচ্ছে শ্রমিকের ছদ্মবেশে। এবার সেই খেয়াল করে দেখুন সেই ছবিগুলো, লকডাউনের সময় গাদা গাদা পরিযায়ী শ্রমিক। ওই প্রথম তো পরিযায়ী শ্রমিকদের নিয়ে আমরা মাথা ঘামিয়েছিলাম, তখনই জেনেছিলাম কত মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে রাজ্য থেকে ভিন রাজ্যে যান। এখন তার মধ্যে কতজন জঙ্গি মিশে আছেন সেটাই তো এখন আরও বড় চিন্তার কারণ। পরিযায়ী ওই শ্রমিকদের কথা ছেড়ে দিন, এই যে ওই নিশ্চিন্ত প্যাসেজ বাংলা বলে জানা যাচ্ছে, এটাই তো আর নিশ্চিন্তে থাকতে দিচ্ছে না আমাদের। ওসামা বিন লাদেন বাংলা জানতেন না, কিন্তু আনসারুল্লাহ বাংলা টিম বাংলা জানে। ভারতকে টুকরো টুকরো করার হুমকি দিচ্ছে যে সেই জসিমউদ্দিন রহমানি বাংলাদেশের বাঙালি, আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। আনসারুল্লাহ বাংলা টিম, সংক্ষেপে এবিটি, ওসামা বিন লাদেনের আল কায়দার উপমহাদেশীয় সংস্করণ, যার শিকড় বাংলাদেশে, কিন্তু ডালপালা নাকি ক্রমশ ছড়াচ্ছে এই বাংলায়। গত সপ্তাহে অসম আর বাংলা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার হয় 8 আনসারুল্লাহ জঙ্গি, যাদের মধ্যে 5 জন গ্রেপ্তার হয় অসমে, 2 জন পশ্চিমবঙ্গে আর 1 জন ধরা পড়ে কেরলে। এই ধৃত 8 জঙ্গির মধ্যে 2 জন মিনারুল শেখ আর আব্বাস আলী ধরা পড়ে মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে, আর কেরল থেকে ধৃত সাদ রাদি 1 দশক ধরে ছিল বাংলায়। মুর্শিদাবাদের হরিহরপাড়া আর নওদার ভোটার তালিকায় নাম তুলেছিল সাদ। সেই সাদকে জেরা করেই জানা গেছে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানি এবং রহমানির ডান হাত ফারহান ইসরাকের নির্দেশে আরও কিছু জঙ্গি এদেশে এই মুহূর্তে সক্রিয়। অন্তত 4 জঙ্গি গা ঢাকা দিয়ে রয়েছে দক্ষিণ ভারতে। কেন পরিযায়ী শ্রমিকের ছদ্মবেশ? প্রথমত ভাষা ও চেহারাগত সুবিধা। বাংলাদেশি মুসলিমের সঙ্গে এপার বাংলার মুসলিমদের ভাষাগত মিল, 2 বাংলার মানুষের চেহারার মিল, খাদ্যাভ্যাস সমান।
দ্বিতীয়ত, এই বাংলা থেকে বহু পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে যান নিয়মিত। কাজেই পশ্চিমবঙ্গের বাসিন্দার ভেদ ধরে ভুয়ো আধার কার্ড বা ভোটার কার্ড তৈরি করে ভিন রাজ্যে বাঙালি শ্রমিকের ছদ্মবেশ ধরাটা বাংলাদেশি জঙ্গিদের কাছে সহজতম উপায় নয় কি? আপনি কোথায় গিয়ে আপনি বাসা বাঁধবেন, যেখানে আপনি নিরাপদ নিজেকে বোধ করবেন, তেমনি বাংলাদেশ থেকে যারা আসছেন তাদেরকে তারা এমন একটা কমিউনিটির সাথে মিশে যাচ্ছে যে তারা এটাকে একটা নিরাপদ আশ্রয়স্থলভাবে ভাবছে, এবং এই আশ্রয়স্থলের ফলে এখান থেকে তারা পরিযায়ী শ্রমিকের ছদ্মবেশে কেরালা বলুন, দিল্লি বলুন, বোম্বে বলুন, নানা জায়গায় ছড়িয়ে যাচ্ছে। তাদের কি পরিচয়? তারা পশ্চিমবঙ্গ থেকে এসছে, তারা হচ্ছে লেবার এখানকার। কে জঙ্গি আর কে নয় বুঝবেন কিভাবে? মুর্শিদাবাদের জলঙ্গিতে ধরা পড়েছে 3 বাংলাদেশি। 3 জনকে বিএসএফ ধরতে পারলেও আরও 3 জন গা ঢাকা দিয়েছে। জানা গেছে সীমান্ত পার করে পশ্চিমবঙ্গে ঢুকে মুর্শিদাবাদেই লুকিয়েছিল অনুপ্রবেশকারীরা। তারপর ভুয়ো পরিচয়পত্র তৈরি করে চেন্নাই যায় 6 জন। সেখানে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করে। টাকা পয়সা কামানোর পর 6 বাংলাদেশি রাজশাহী পালানোর পরিকল্পনা করে। পালাতে গিয়েই বিএসএফের হাতে ধরা পড়েছে 3 জন। এরা কি ছাপোষা বাংলাদেশি যারা এ রাজ্যে অনুপ্রবেশ করে ভারতীয় পরিচয় চেন্নাইয়ে গিয়ে 2 পয়সা ইনকাম করেছে, নাকি এরাও জঙ্গি বা জঙ্গির ইনফরমার? প্রথমে পশ্চিমবঙ্গ আর পরে তামিলনাড়ু 2 জায়গায় গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছে, ছবি বা ভিডিও ফুটেজ নিয়েছে। তারপর বাংলাদেশে গিয়ে সেগুলো জসিমউদ্দিন রহমানের মতো কোনো জঙ্গি নেতাদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করেছে। খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের এসে আমরা দেখেছি কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশে জেএমবির মডিউল বা স্লিপার সেল রয়েছে, এবং অধিকাংশ ক্ষেত্রে পরিযায়ী শ্রমিক, তাদের বিভিন্ন মেস ইত্যাদিতে জেএমবির স্লিপার সেল কাজ করছে। তখন ছিল বাংলা কার্যত সেফ করিডর। কিন্তু গত 13 বছরে এবং গত 5ই আগস্ট বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির পর আমরা যা দেখছি, পশ্চিমবঙ্গ এখন শুধু সেফ করিডর না, পশ্চিমবঙ্গ ইসলামিক জঙ্গি সংগঠনগুলির এখন সেফ হেভেন। পশ্চিমবাংলা থেকে প্রত্যেক বছর লক্ষ লক্ষ মানুষ কাজের জন্য বাইরে চলে যাচ্ছেন। অতএব একটা যেহেতু জনস্রোত যাচ্ছে, সেই স্রোতে যে কেউ ভিড়ে যেতে পারছে। কিন্তু এটাও আপনাদেরকে বলছি যে একবার কেউ যদি ভারতে ঢুকে আসে, তারপরে সে পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে যাবে, নাকি সিনেমা শুটিং করতে অন্য রাজ্যে যাবে, নাকি টুরিস্ট অন্য রাজ্যে যাবে, সেটাকে আটকানো কিন্তু কঠিন। বাংলায় না হয় ডবল ইঞ্জিনের সরকার নেই, আরে তোমার আসামে তো ডবল ইঞ্জিনের সরকার, তোমার ত্রিপুরাতে তো ডবল ইঞ্জিনের সরকার, তা তোমরা সেখানে কেন ধরা পড়ছে? পরিযায়ীর মুখোশের আড়ালে এই বাংলায় বাংলাদেশিরা যে লুকিয়ে ছিল, এটা জানার পর প্রশ্ন উঠছে, কাদের মতোতে এরা বাংলা থেকে পরিচয়পত্র তৈরি করলো? কিভাবে এতদিন পশ্চিমবঙ্গের বাঙালি হিসেবে ভারত চষে ফেললো? রাজনীতি কি হাত ধুয়ে ফেলতে পারে? দেখুন, মানে কে কিভাবে ঢুকতে দিলেন, কে কিভাবে পরিচয়পত্র দিলেন, এগুলো তো সব পরের ব্যাপার, কারণ এগুলো নিয়ে রোজই কথা বলছি, আপনারাও শুনছেন। এগুলো সব বাস্তব, এটাই তো এই মুহূর্তে আমরা জানতে পারছি। সুতরাং আমাদের চিন্তার জায়গাটা অন্য। ওই বাঘিনী, তার গলায় কলার, রেডিও কলার লাগানো, আর ওই বনকর্মীদের হাতে তাদের ওই র্যাডারের মতো তারা নিয়ে ঘুরছেন, সিগন্যাল পেলেই বুঝতে পারবেন কোথায় আছে। তারপরেও 11 দিন কেটে গেছে, আর এই আজকেই শুনলেন 3 জন পালিয়ে গেছে। এরকম কতজন চারপাশে, তার মানে বাঘের মতোই ঘুরে বেড়াচ্ছে, আমরা জানি না, আমাদের চারপাশেই রয়েছে। আতঙ্ক কি একটা? আতঙ্কের কি একটাই মুখ, নাকি বিভিন্ন মুখ? হ্যাঁ, আতঙ্কটাই আমাদের ভবিতব্য, বললাম না? 2001 সালের 11ই সেপ্টেম্বরের কথা ভাবুন। ওই নিউ ইয়র্কের টুইন টাওয়ার, সেখানে বিমান হানা চালিয়েছিল আল কায়দা, মনে আছে? তার 10 বছর পর 2011 সালের 20শে মে পাকিস্তানের অ্যাবোটাবাদে ওসামা বিন লাদেন, তাকে খুঁজে বের করেছিল আমেরিকা। 10 বছর পর মার্কিন কমান্ডো বাহিনী সিলসের অপারেশন জেরোনিমো নামের এক অভিযান হয়েছিল, আর লাদেন মারা গেছিল। ওই সিলস কমান্ডোরা ঢুকে পড়ে তাকে মেরে দিয়ে চলে এসেছিল। আমেরিকা বিরাটভাবে দাবি করেছিল। তারপরে সিলসের সবচেয়ে দক্ষ আমরা কয়েকজন কমান্ডোকে পাঠিয়েছিলাম, তারা ব্ল্যাক হক হেলিকপ্টার নিয়ে হামলা চালিয়েছিল। বুঝতেই পারেনি পাকিস্তানের সেনাবাহিনী, র্যাডার, প্রশাসন, গোয়েন্দা সবাইকে ফাঁকি দিয়ে আমাদের কমান্ডোরা গিয়ে ওই লাদেনকে মেরে দিয়ে চলে এসেছিল। সেই সময় কীভাবে ছিল ঠিল, কোনখানে মারল, বিভিন্ন বর্ণনা আমরা পেয়েছিলাম। কিন্তু তা নিয়েও তো অনেকের মনে সন্দেহ আছে। কিন্তু অপারেশনের খুঁটিনাটি নিয়ে যতই সন্দেহ থাক, লাদেন যে 2011 ওই 20শে মেই মারা গিয়েছিলেন, এটা নিয়ে কারো মনে কোনো সন্দেহ নেই। আর ঠিক একইভাবে লাদেনের মৃত্যু 13 বছর পর হাত বাড়ালেই যে এই বাংলার বিভিন্ন জায়গায়
এসটিএফ ধরুন, এখানকার এসটিএফ, অন্য জায়গার এসটিএফ, যে যেখানে হাত বাড়াচ্ছেন, ওই আল কায়দার ছায়া সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিদের ধরতে পারা যাচ্ছে, মানে তারা বিভিন্ন জায়গায় বসে রয়েছেন, এটা নিয়েও তো কোনো সন্দেহ নেই। আনসারুল্লাহ বাংলা টিম এই আল কায়দার এতটা বাধ্য এরা না যে আল কায়দা উঠতে বললে ওঠে, বসতে বললে বসে। এবার সেই আনসারুল্লাহর জঙ্গিরা, মানে বকলমে আল কায়দার অ্যাপ্রেন্টিসরা যখন এই বাংলার থেকে দক্ষিণ ভারতে ছড়িয়ে পড়েছে বলে প্রমাণ পাওয়া যাচ্ছে, আতঙ্কে না থেকে কোনো উপায় আছে? কারণ জঙ্গি আর বাজারের মুড়ি মুড়কি এ দুটো তো এক নয়, যেখানে খুশি পাওয়া গেল। পাওয়া যত যায় তত তো চিন্তা। দেখুন, যেখানে চাহিদা বেশি সেখানে যোগান বেশি, এটা অর্থনীতির তত্ত্ব। কিন্তু এই সহজ তত্ত্বে ব্যাপারটাকে ব্যাখ্যা করা যাবে? এটা তো ওইভাবে ব্যাখ্যা করা যায় না। ফলে প্রশ্ন উঠছে, কেন পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে, পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক পরিচয়টা ব্যবহার করে ভারতের বিভিন্ন প্রান্তে বাংলাদেশিরা ছড়িয়ে পড়ছে? নাকি এক্ষেত্রেও ওই চাহিদা আর যোগানের তত্ত্বটা কাজ করছে? চাহিদা কি আছে? তাহলে কিসের জন্য চাহিদা? মুশকিল। তাহলে আবার ভোট টোটের কথা চলে আসবে। এটা বাদ দিই, হ্যাঁ, খালি বিতর্কে যেতে না আর ভাল লাগে না, জানেন তো। দেখুন, এটার বাইরে আর একটা জিনিস আছে, সেগুলো নিয়ে কথা বলি। দুটো বাংলার মধ্যে ভাষার মিল রয়েছে, খাবার দাবারের মিল রয়েছে, দুই বাংলার মানুষের মধ্যে চেহারার মিল আছে। কিন্তু সেই মিলকে ব্যবহার করে ভারত বিরোধিতার এই প্ল্যানটা আনসারুল্লাহ বাংলা টিমের মতো জঙ্গি গোষ্ঠীগুলো কোথা থেকে পাচ্ছে? এই প্রশ্ন করলেই দেখবেন আবার অবধারিতভাবে রাজনীতি এসে যাচ্ছে অনুপ্রবেশে ওই মদত দেওয়ার মতো রাজনৈতিক থিওরি, এবং সঙ্গে সঙ্গেই যা হয় বিতর্ক। বাংলা ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটির জন্য পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের প্রশাসন বাংলাকে ব্যবহৃত হতে দিচ্ছে, এবং এর পিছনে ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং আছে। মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বছর নিশ্চুপ হয়ে, গোটা 5 বছর, এক ভোট থেকে আর এক ভোট পর্যন্ত এই জঙ্গিদের যারা মাথা খাইয়ে দাইয়ে নধরকান্তি করে রাখেন, ভোটের সময় এদের কাজ কি? ডাইরেক্ট ফতোয়া দেওয়া যে ভোট তৃণমূল কংগ্রেসকে দিতে হবে। সেটা বাংলার মানুষ যত তাড়াতাড়ি ধরতে পারবেন তাদের সকলের পক্ষে মঙ্গল। দেখুন, তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু তোষণ করে, বিজেপির এই অভিযোগটা নতুন নয়। তৃণমূল ভোট ব্যাংকের কথা চিন্তা করে অনুপ্রবেশকারীদের এই বাংলায় থাকতে দেয়, বিজেপির এই অভিযোগটাও নতুন নয়। তাহলে সুকান্ত মজুমদার আর নতুন কি বললেন দুটো কথা। প্রথমত, সুকান্ত মজুমদার বললেন বাংলা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য থ্রেট, বিপদ। আর দ্বিতীয়ত, মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক স্বার্থে দেশের নিরাপত্তাকেও অগ্রাহ্য করছেন। এবার খেয়াল করে দেখুন, প্রায় একই সুরে মুখ্যমন্ত্রীকে দোষারোপ করেছিলেন আরেক বিজেপি নেতা এই দুদিন আগে, অর্জুন সিং। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অভিযোগ করেছিলেন যে বাংলাদেশি জঙ্গিরা শুভেন্দু অধিকারীকে টার্গেট করছে, এই পরিকল্পনার কথা জেনেও নাকি রাজনৈতিক স্বার্থে চুপ করে থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, অর্জুন সিংয়ের এই কথার পর তো থানা, পুলিশ অনেক কিছু হয়েছে। পুলিশে অভিযোগ করেছেন তৃণমূলের কাউন্সিলর অভিমন্যু তিওয়ারি। এবার সেই অভিযোগের ভিত্তিতে অর্জুনকে ব্যারাকপুর পুলিশ তারা তলব পর্যন্ত করেছে। অর্জুন যথারীতি হাজিরা এড়িয়েছেন, কিন্তু যা শোনা যাচ্ছে তাতে মনে হচ্ছে কাছে পেলে ব্যারাকপুরের পুলিশ তারা ওই ব্যারাকপুরের প্রাক্তন সাংসদকে ভালোই খাতিরদারি করবে, সহজে ছাড়বে না। এবার এত কিছু ঘটে যাওয়ার পরেও সুকান্ত মজুমদার কেন একই লাইনে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন? এর কারণটা পরিষ্কার। ঠান্ডা মাথায় ভাবুন, দেখবেন অর্জুন সিং থেকে শুভেন্দু অধিকারী হয়ে সুকান্ত মজুমদার, প্রত্যেকেই যা বলছেন এক সুরে বাঁধা, এবং প্রত্যেকেই যা বলছেন সেটা আসলে নিজেদের জমি পুনরুদ্ধারের জন্য বলছেন, অ্যাটলিস্ট চেষ্টা করছেন। দেখুন, বাংলাদেশে এই সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের ঘটনা
জানাজানি হতেই মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন মনে আছে আপনাদের? সরাসরি নিন্দা করেছিলেন, ওপারের হিন্দুদের আমাদের লোক বলে সম্বোধন করেছিলেন। বাংলাদেশি হিন্দুদের রক্ষা করতে কেন্দ্র যা পদক্ষেপ নেবে তার সঙ্গে থাকবেন বলে কথা দিয়েছিলেন, মুক্তকণ্ঠে বলেছিলেন। এবার তার এই বক্তব্যের ফল কি হলো? এপারের হিন্দুদের বোঝানো গেল যে বিজেপি যা বলে সেটা ঠিক নয়। তৃণমূল শুধু সংখ্যালঘু তোষণ করে না, হিন্দুদের কথাও ভাবে, বলে। এর ফলে কি হলো? তৃণমূলের লাভই হলো, লাভ বইতে কোনো ক্ষতি হলো না। কারণ এই রাজ্যের 30% সংখ্যালঘু ভোট যেটা তৃণমূলের পক্ষে রয়েছে সেটা তো রইলই, তাদের অস্তিত্বের জন্য সেটা দরকার। আর বাকি 70% হিন্দু ভোটের কিছুটাও যদি এরপর বাড়তি তাদের দিকে চলে আসে, যেটা এই মনোভাবের মাধ্যমে মোটামুটি ব্যবস্থা করে ফেলা যেতে পারে, তাহলেই তো হয়ে গেল। 2026-এ বিজেপিকে আরও পেছনে ফেলে দেওয়াটা কোনো ব্যাপারই নয়। এই সহজ অঙ্কটা তৃণমূল কর্মীদের বুঝিয়ে দেওয়া গেল। আর তাই মমতা বন্দ্যোপাধ্যায় ওই বাংলাদেশের হিন্দুদের আমাদের লোক বলার পর সংসদে বাংলাদেশের বিষয়ে প্রধানমন্ত্রী বা বিদেশমন্ত্রীর বিবৃতি দাবি করতে এতটুকু দেরি করেননি সুদীপ বন্দ্যোপাধ্যায় বা কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা। আসলে সবই কনসার্টেড, রাজনীতিতে যা হয় একদম কনসার্টেড, অর্থাৎ একটা ছক বাঁধা প্রতিক্রিয়া বা স্ট্র্যাটেজি। এটা তৃণমূলও করে, বিজেপিও করে। তৃণমূল এই বক্তব্যের মধ্যে সোজা কথা এদেশের হিন্দুদের বার্তা দিচ্ছে, এদেশে হিন্দুদের মধ্যে বিজেপির যে ভোট ব্যাংক আছে তাতে ভাগ বসাচ্ছে। এবার এটা বোঝার পর সুকান্ত মজুমদার আর চুপ করে থাকতে পারেন? কারণ সবার ওপরে তো ভোটই সত্য, তার উপর আবার কিছু আছে নাকি? এই ভোটের জন্যই তো সংগঠন মজবুত করার দিকে নজর দিয়েছে বিজেপি। 2026-এর ভোটের আগে 1 কোটি সদস্য সংগ্রহের টার্গেট ছিল। আজ পর্যন্ত মাত্র 35 লক্ষ নতুন সদস্য সংগ্রহ হয়েছে। মানে বিজেপি নেতাদের দেওয়া হিসেব অনুযায়ী বা তাদের বক্তব্য অনুযায়ী টেনে টুনে পাস মার্কস উঠেছে। ফলে সংগঠন যে জায়গায় রয়েছে তা দিয়ে 26-এও তৃণমূলের মোকাবিলা করাটা খুব মুশকিল। এটা বুঝতে বিজেপি নেতাদের অসুবিধা হওয়ার কথা নয়। তাই জন্য তখন তাদের লক্ষ্য কোথায়? প্যাসিভ ওয়েতে এমন একটা পরিস্থিতি, এমন একটা বার্তা মানুষের কাছে দেওয়া যেটা এই বাস্তব পরিস্থিতি নির্ভর, এবং তাহলে লোকের কাছে সেটা অনেক বেশি বিশ্বাসযোগ্য হবে তাদের কথাগুলো। এটা তাদের পাল্টা নেগেটিভ এখন। এবং তাদের সুবিধে কোথায় হয়ে গেছে এখন চারপাশে জাল ফেললেই তো মাছ ওঠার মতো করে জঙ্গি উঠছে। যেখানেই ফেলুন সেখানেই জঙ্গি। এই জন্যই বিজেপি নেতারা বলেছেন যে তৃণমূল নেত্রী জাতীয় নিরাপত্তাকে অগ্রাহ্য করে জঙ্গিদের সাহায্য করছেন, অর্থাৎ ঘুরিয়ে এক ধরনের জাতীয়তাবাদ প্রচার। এটাই তো যত বেশি মানুষের মনে গেঁড়ে বসবে তত বেশি করে বিজেপির সুবিধে। সুকান্ত মজুমদার তৃণমূলের সংখ্যালঘু নেতাদের নাম করে করে জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগটাও তুলেছেন। উদ্দেশ্যটা খুব পরিষ্কার, বাংলাদেশের পরিস্থিতিকে কাজে লাগিয়ে এবং এই তার পরের বক্তব্যগুলো, এখানকার মানুষের আবেগ, সব কিছুকে কাজে লাগিয়ে বিজেপির জমি যেভাবে তৃণমূল কাটতে চেয়েছিল, বাংলাদেশ থেকে আসা জঙ্গিদের গ্রেফতারিকে কাজে লাগিয়ে তার কাউন্টার করা। একটা ব্যাপারটা তো তারা জানেন, তো পরিষ্কার, এই ধর্ম যাই থাকুক, জাতীয় নিরাপত্তা থ্রেটের মুখে আছে। এটা শুনলে যে কোনো ভোটারই বাড়তি সতর্ক হবেন। এটা তাদের কাছে একটা বাড়তি জাতীয়তাবাদের তৈরি, মানে একটা আবেগ তৈরি করবে। এটা যত তৈরি হয় ততই যে তাদের ভালো, এটা সুকান্ত মজুমদারের মতো নেতারা একদম জলের মতো বোঝেন। তৃণমূল কংগ্রেস জঙ্গি সাথী কোনো প্রকল্প তৈরি করেছে কিনা, কিংবা জঙ্গিশ্রী এরকম কোনো প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি হয়েছে কিনা আপনারা একটু খোঁজ নিন। যে হারে জঙ্গি বেরোচ্ছে, আমার তো মনে হয় এরপরে জেলায় জেলায় জঙ্গিশ্রী প্রকল্প এগুলো চালু হয়েছে, এবং কাউকে হয়তো জঙ্গিশ্রী অ্যাওয়ার্ডও দিতে হবে। তৃণমূলের কোন নেতা, শওকতবাবু বেশি করছেন না অন্য কোথাও শেখ শাহজাহান বেশি করছে, বা মালদা জেলার বক্সি সাহেব বেশি করছে, নাকি মুর্শিদাবাদের হুমায়ুন কবির বেশি জঙ্গি বের করতে পারছেন, তার উপর নির্ভর করে জেলায় জেলায় কম্পিটিশন হয়ে জঙ্গিশ্রী উপাধি দেওয়া উচিত। একটা সাইকো পেশেন্ট,
এ কখন কি বলে নিজের ঠিক নেই, কারণ এর নিজের দলে এখন কণ্ঠাসা। সুকান্ত মজুমদার যেদিন থেকে ও বিজেপির সভাপতি হয়েছে সেদিন থেকে বিজেপি তার তলানি চলে গেছে, তাই পাগলের প্রলাপ বকছে। এসব ফেক কথাবার্তা বলে বাজার গরম করছেন, যেমন শুভেন্দু অধিকারী করছেন, সুকান্ত মজুমদার করছেন, দিলীপ ঘোষ করছেন। ওরা নিজেরাই তো সেন্ট্রালে ক্ষমতায় আছে, আর বাংলায় না হয় ডবল ইঞ্জিনের সরকার নেই। আরে তোমার আসামে তো ডবল ইঞ্জিনের সরকার, তোমার ত্রিপুরাতে তো ডবল ইঞ্জিনের সরকার, তা তোমরা সেখানে কেন ধরা পড়ছে? দেখুন, এ রাজ্যে যতই ওই বাংলাদেশের পরিস্থিতিকে কেন্দ্র করে বা বাংলাদেশি জঙ্গিদের উপস্থিতিকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতর চলুক, ওপাশে বাংলাদেশের পরিস্থিতিটা কিন্তু ক্রমশই দুর্বিষহ হয়ে উঠছে। নাড়াইলে একটা নারকীয় ঘটনা ঘটেছে, জানেন তো? এগুলো এমন একটা ঘটনা যেগুলো দেখলে আপনি কোথাও গিয়ে ভেতরে ভেতরে নড়ে যাবেন, প্রবল অস্বস্তি হবে। এক মহিলাকে গণধর্ষণের পর বিষ খাইয়ে খুন করা হয়েছে, সংখ্যালঘু মহিলা ওখানকার। এই ঘটনায় একজনকে গ্রেফতারও করেছে বাংলাদেশের পুলিশ। মানে তারা স্বীকারও করছে যে এই ঘটনাটা ঘটেছে, কিন্তু নিহতের পরিবারের আর প্রশাসনে বিশ্বাস নেই। এই ঘটনাগুলো না, মানে দেখুন, আমরা দেখাচ্ছি সাম্প্রতিককালে, কারণ ঘটছে যা ঘটছে সমকালীন সমাজে সেগুলো দেখানো আমাদের কাজ। আর বাংলাদেশের সঙ্গে তো আমাদের সমস্ত রকম সম্পর্ক রয়েছে, আত্মিক সম্পর্ক বলতে পারেন, প্রতিবেশী সুলভ সম্পর্ক বলতে পারেন, বা আমাদের দেশের সীমান্তবর্তী একটা দেশ সেই হিসেবেও বলতে পারেন। প্রত্যেকটার সঙ্গেই আমাদের ভাবনা চিন্তা মিলে যায়, অস্বীকার করার কোনো জায়গা নেই। সেখানে যদি কিছু ঘটে সেই খবরগুলো আপনাদের দিই, এবং এই খবরগুলো বিশেষ করে এই প্রথম এতবার করে সংখ্যালঘু হিন্দু, এতবার করে সংখ্যাগুরু, এই সমস্ত কথাগুলো বলছি, এবং এই কথাগুলো জানি যতবার বলছি ততবার ভেতরের একটা ভয়ঙ্কর ভয় কাজ করছে, জানেন তো? যে এই কথাগুলো কোথাও না, মানে বা এই ওখানে যা ঘটছে সেগুলো না এখানে আগুন ছড়িয়ে দেয়। ওখানে যা ঘটছে, এই যে গণধর্ষণের ঘটনা, এই যে হত্যার ঘটনা, এই যে সংখ্যালঘু নিপীড়ন, এগুলো সব কটার আসল উদ্দেশ্য কি জানেন? দ্বিমুখী। আপনারা জানেন সেটা। এক, ওখান থেকে সংখ্যালঘুদের বিতরণ করা, তাদের সম্পত্তিগুলো নিয়ে নেওয়া, যেটা অতীতে যে স্ট্র্যাটেজিতে সাকসেসফুল ছিল। আর দুই, ওইখানে এই ঘটনাগুলো দেখলে এদেশে প্রতিক্রিয়া হবে। এখানে যে অসাধারণ একটা সাম্প্রদায়িক সৌভ্রাতৃত্বের একটা পরিবেশ রয়েছে সেটাকে টলিয়ে দেওয়া যাবে, কোথাও আগুন লাগানো যাবে। এই দূরভিসন্ধিটা রয়েছে। সেই দূরভিসন্ধিতে ভরসা কী যোগাচ্ছে জানেন? আমাদের এখানকার দুই সম্প্রদায়, তাদের অসম্ভব মানসিক সুস্থিতি, সৌভ্রাতৃত্ব এবং পরিণত বোধ, এতটুকু খেয়াল করে দেখেছেন? এতটুকু কোনো রকম বেচাল বক্তব্য কারণ নেই। প্রত্যেকটা সম্প্রদায় থেকে সহিষ্ণুতার বার্তা দেওয়া হচ্ছে। ওপার বাংলার থেকে এসে দেখে শিখে যেতে পারে কিভাবে সাম্প্রদায়িক সৌভ্রাতৃত্বের মধ্যে থাকতে হয়। এই অশান্ত পরিবেশে শান্তির বার্তা দিতে বাংলাদেশে প্রতিনিধি দল পাঠাচ্ছেন ভারতের ধর্মগুরুরা। ভাবা যায়? ব্রহ্মময়ী কালীবাড়িতে আজ অখিল ভারতীয় সন্ত সমিতির বৈঠক হয়েছে। বৈঠকে যোগ দিয়েছিলেন সারা ভারত ইমাম অর্গানাইজেশনের প্রধান উমার আহমেদ ইলাইসি। এবার প্রত্যেকে এক সুরে বাংলাদেশের ঘটনা নিয়ে নিন্দা করেছেন, দুশ্চিন্তা প্রকট করেছেন, এবং তারা ঠিক করেছেন তারা যাবেন ওখানকার লোকজনের সাথে কথা বলবেন, রাজনৈতিক দলের সাথে কথা বলবেন, যাতে সে দেশে শান্তি ফেরে। তাদের এই উদ্যোগ, ওই বললাম, আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির এই যে শক্ত ভিত, এটা কিন্তু যাবতীয় দূরভিসন্ধি নিয়ে যারা বসে আছে না, তাদের ওপর একটা মুখের ওপর ছুঁড়ে দেওয়া একটা জবাব।
और जिस तरह से बांग्लादेश के अंदर जो आज बांग्लादेश के अंदर जिस तरह से जो वहाँ के हिंदूज़ हैं माइनॉरिटीज़ या और भी जो लोग हैं माइनॉरिटीज़ उन पर जिस तरह के जो हमले किए जा रहे हैं इसके लिए मैं कठोर निंदा करता हूँ और कड़े शब्दों में इसके लिए मैं कहना चाहता हूँ कि बांग्लादेश की जो गवर्नमेंट है वहाँ के जो इंचार्ज हैं वो जो उनको ये चाहिए कि उनकी सुरक्षा की जिम्मेदारी उनकी है। इस्लाम बचाने का नाम है, मारने का नाम नहीं है। আমরা একত্রিত হয়ে ভারত থেকে বাংলাদেশে যাচ্ছি বাংলাদেশ সরকারের সঙ্গে এই বিষয়ে শান্তি প্রস্তাব নিতে এবং শান্তির পরামর্শ দিতে। এটা একটা বড় শিক্ষা। শিক্ষা সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানেন তো, সে যাদের জন্যই হোক না কেন, ও দেশের লোকজনে বা যারা দাঙ্গাবাজ তাদের জন্য এই শিক্ষাটা দিয়ে দিলেন এখানকার ধর্মগুরুরা। হিন্দু মুসলিম সব সম্প্রদায় একের সঙ্গে এক জুড়ে থেকে একযোগে যে বার্তা দিলেন সেটা নিশ্চিতভাবেই তাদের জন্য একটা বড় শিক্ষা যদি শেখেন। আর বাকি জায়গাটায় বাকি এখানকার শিক্ষা ব্যবস্থায় সেটা নিয়ে তো অবশ্য বেশি কথা বলার মতো জায়গা সত্যি খুব বেশি নেই। 2022 আর 23 ধরুন টেট হয়েছিল, নিয়োগ হয়নি। প্রতি বছর প্রাইমারি স্কুলে পিল করে বাচ্চারা ঢুকছে আর প্রবীণ শিক্ষকরা অবসর নিচ্ছেন, তারপর নতুন নিয়োগ হচ্ছে না। এরপর পড়াবেন কারা কেউ জানেন না, কিন্তু বছরে 2 বার পরীক্ষা নিতে হবে, কারণ পরীক্ষা নিলে আবার ফিজও পাওয়া যায়। যাই হোক, মানে তার এই সমস্ত ক্ষেত্রে না তখন একটা অন্যরকম ওগুলো বলে কসমেটিক চেঞ্জ, সেগুলো দরকার হয় যাতে লোকজন একটু ভাবে এটা কিছু তো হচ্ছে। সুতরাং প্রাইমারি শিক্ষাতে এখন সেমেস্টার ব্যবস্থা চালু হতে যাচ্ছে, চালু তো হচ্ছে। প্রশ্ন হচ্ছে ওই ঘন্টা বেঁধে দেওয়া হচ্ছে কতক্ষণ করে পড়াতে হবে, 1-এ কত ঘন্টা, 2-এ কত ঘন্টা, 5 অবধি কত ঘন্টা, এগুলো সব ব্যাপার আছে। ভালো শুনতে, প্রশ্ন একটাই, পড়াবে এটা কারা? নিয়োগিত হচ্ছে না। সুতরাং এগুলো দেখুন, আর ওই শিক্ষাটা নিয়ে মানে এই শিক্ষাটা নিয়ে আর কি, ওই শিক্ষাটা ওরা নেবেন কিনা ওটা ওদের ব্যাপার, কিন্তু এই শিক্ষাটা এটা নিয়ে দুশ্চিন্তা করুন, এটা নিয়ে দুশ্চিন্তা করাই যায়। ব্রট টু ইউ বাই এজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন।